আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিয়ে ভারতের কলকাতায় বড় ধরনের মিটিং করেছে আওয়ামী লীগের সাবেক অর্ধ শতাধিক সংসদ সদস্য। 8ই আগস্ট কলকাতা নিউ টাউন এলাকায় অনুষ্ঠিত বৈঠকে দলটির 50 থেকে 55 জন সাবেক এমপি উপস্থিত ছিলেন। দেশে ফিরতে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন, কোন প্রক্রিয়ায় ও কিভাবে তারা ফিরবেন, ফেরার আগেও পরে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি এবং ফেরা উপলক্ষে দলীয় সমাগমের আয়োজন নিয়ে বৈঠকটিতে আলোচনা হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। বৈঠকে দলটির শীর্ষ পর্যায় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যেসব নেতা শেখ হাসিনার সাথে দেশে ফিরবেন না তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে। গত 2 বছরের বেশি সময় ধরে ভারতে থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা অনেকগুলো বৈঠক করলেও এত বড় আকারে শুধু সাবেক এমপিদের বৈঠক এই প্রথম অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত থাকা বেশ কয়েকজন সাবেক এমপি। তারা দাবি করেছেন, বৈঠকটিতে শেখ হাসিনার সাথে সাবেক এমপিরা কিভাবে দেশে ফিরবেন ও ফেরার পরে করণীয় নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আবার এই বৈঠকটি বাংলাদেশের বাইরে এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটিকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে যাচ্ছে। বিশেষ করে ঝুলে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24-এর 5ই আগস্টে বাংলাদেশে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের বহু নেতা কর্মী ভারতে চলে যান। 2 বছর পরও তাদের অনেকে সেখানে আছেন, তবে এখন তারা শেখ হাসিনার ডাকে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির সাবেক মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য বা বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বের অন্তত 100 থেকে 120 জনের মতো পশ্চিমবঙ্গে, মূলত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আছেন। 24 আগস্টের পর থেকে বিভিন্ন সময় তারা ভারতে যান। শীর্ষ পর্যায়ের নেতা ছাড়াও মধ্যম ও স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মীরাও ভারতে গিয়েছিলেন। আছেন পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রায় অর্ধশত কর্মকর্তা, আছেন বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সাবেক কিছু কর্মকর্তাও। কলকাতা দিল্লি সূত্রগুলো বলছে, 24-এর 5ই আগস্টের পর দলটির হাজারেরও বেশি নেতাকর্মী ভারতে গিয়েছিলেন। এদের মধ্যে অনেক নেতা পরে নিজেদের সামর্থ্য অনুযায়ী ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে চলে গেছেন। আবার গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে মধ্যম ও স্থানীয় পর্যায়ের বেশিরভাগ নেতা বাংলাদেশে ফিরে যান। সাবেক মন্ত্রী, এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য, অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্ব, সাবেক পুলিশ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বেশিরভাগই এখনো ভারতের বিভিন্ন শহরে আছেন। এদের বেশিরভাগ আছেন কলকাতায়। সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দলটির নেতারা সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে অনলাইনে বাংলাদেশের তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষা করে আসছেন। গত 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সাংবাদিকদের সামনে বলেছিলেন, তিনি ডিসেম্বর নাগাদ বাংলাদেশে ফিরে যেতে চান। এর আগে 3টি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকেও তিনি একই কথা বলেছিলেন। শেখ হাসিনা গত 10ই জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি তার দলের নেতা কর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাবেন এবং ফিরে গিয়ে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই করবেন। শেখ হাসিনা ইস্যুকে ঘিরে তারেক রহমানের ভারত সফর নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা হচ্ছে। তারেক রহমানের ভারত সফর ও দেশ দুটির মধ্যকার কূটনৈতিক সম্পর্কের বিষয়টি এখন এতটাই আলোচিত হচ্ছে, যে কারণে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছিলেন সেটি আপাতত আলোচনার বাইরে চলে গেছে। কিন্তু দলটির একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগ প্রস্তুতি নেওয়া শুরু করেছে। গত 5ই আগস্টের সংবাদ সম্মেলনের পর কিছু নেতা দিল্লিতে শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেই সাক্ষাতে শেখ হাসিনা নেতাদের বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে যে কোনো ধরনের কোন্দল দূরে সরিয়ে রেখে কিভাবে দেশে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে হবে সে ব্যাপারে কথা হয় বলে জানিয়েছেন দিল্লির বৈঠকে উপস্থিত থাকা এক নেতা। আওয়ামী লীগের নেতারা বলেছেন, গত 2 বছর ধরে দলের নেতৃত্বে পরিবর্তন আনা কিংবা পুরনো রাজনৈতিক অবস্থান বদলের জন্য বেশ কয়েকবার চেষ্টা হয়েছিল। রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা ঘিরে দলটির ভেতরেও আলোচনা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিফাইন্ড বা
সংস্কারের মাধ্যমে অপেক্ষাকৃত কম বিতর্কিতদের নেতৃত্বে আনার বিষয়টি বন্ধুপ্রতিম দেশ ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়েছিল। তখন শেখ হাসিনা কারা দায়িত্ব নিতে চান সে ব্যাপারে জানতে চেয়েছিলেন, কিন্তু মধ্যস্থতায় অংশ নেওয়া ওই পক্ষগুলোর প্রতিনিধিরা হতাশ হয়েছিলেন, কারণ যেসব নেতাদের সাথে তখন যোগাযোগ করা হয়েছিল 1/11-এর পরের ইতিহাস মনে করিয়ে দিয়ে ওই নেতারা বলেছিলেন রিফাইন্ড আওয়ামী লীগ সম্ভব নয়। নির্বাচনের পরও বিষয়টি আলোচনায় এসেছিল, তবে কোনো বড় নেতাকে রাজি করাতে পারেনি মধ্যস্থতাকারীরা। ফলে এখন আওয়ামী লীগ নেতারা যে শেখ হাসিনার সাথে ফিরতে চান এই বিষয়টি শুধু দলীয় নেতারাই নন, মধ্যস্থতাকারী বিদেশি শক্তিগুলো জেনে গেছে। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য দাবি করেছেন, ভারত ও বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক সম্পর্ক যে দিকেই মোড় নিক না কেন, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরছেন এটা নিশ্চয়তা তারা পেয়েছেন। এমন দাবির পিছনে যুক্তি কি সে সম্পর্কে ওই প্রেসিডিয়াম সদস্য বলছেন, 5ই আগস্টের সংবাদ সম্মেলন যাতে না হয় সেজন্য কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ সরকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেখ হাসিনা অনড় ছিলেন এবং বিশ্ব মিডিয়ার মাধ্যমে তিনি বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরেছেন। আর তারপর তিনি যেসব নির্দেশনা দলের সিনিয়র নেতাদের দিয়েছেন সেখানে এমন কিছু বার্তা আছে যেগুলো এর আগে কখনোই বলেননি। সেই নির্দেশনাগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেজন্য দলটির সাবেক সংসদ সদস্যদের বৈঠক ডাকা হয় 18ই আগস্ট। কলকাতায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। 18ই আগস্ট বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম সভাপতিত্ব করেন। দলটির 50 থেকে 55 জন সাবেক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেওয়া 6 জন সাবেক এমপি বলেছেন, শেখ হাসিনার নির্দেশে যারা তার সাথে দেশে ফিরবেন না তাদেরকে আর আওয়ামী লীগে রাখা হবে না মর্মে সিদ্ধান্ত হয়েছে। দলের নেতারা দেশে ফেরার পর তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকে একজন সাবেক এমপি ফেরার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা যখন দেশ ছাড়েন তখন তাদের কাছে নিয়ম অনুযায়ী লাল পাসপোর্ট ছিল, কিন্তু বিগত অন্তর্বর্তী সরকার শুরুতেই আওয়ামী লীগ আমলে লাল পাসপোর্টগুলো বাতিল করেছিল। বৈঠক সূত্রে জানা গেছে, পাসপোর্ট বা ট্রাভেল পাসের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দলটির সভানেত্রী এ বিষয়ে করণীয় সম্পর্কে জানাবেন। কোন প্রক্রিয়ায় ও কিভাবে দলের সাবেক সংসদ সদস্যরা ফিরবেন সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হলো। কৌশলগত কারণে দলটির নেতারা এ নিয়ে এখনই মুখ খুলতে চান না, তবে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ডিসেম্বর নয়, দরকার হলে তার অনেক আগে দেশে ফেরার জন্য সাবেক এমপিদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবার দলের সভানেত্রীর নির্দেশ অনুযায়ী একাধিক গ্রুপকে অগ্রবর্তী দল হিসেবে নানা সময় দেশে আসার জন্য বলা হতে পারে। ফেরার দিন আন্তর্জাতিক গণমাধ্যমে কভারেজ নিশ্চিত করার জন্য দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশে ফেরার আগে ও পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য করণীয় কি সে সম্পর্কেও আলোচনা হয়েছে। আন্তর্জাতিকভাবে আইনি সহায়তা পাওয়ার জন্য ইউরোপের 2টি দেশের সাথে এরই মধ্যে আওয়ামী লীগের নেতাদের আলোচনা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের অনেক সাবেক সংসদ সদস্য নিজেদের উপর নির্যাতনের অভিযোগ এনে এ বিষয়ে ব্যবস্থা নিতে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ এর কাছে আবেদন করেছেন। অক্টোবরে আইপিইউর সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। সেখানেও দেশে ফেরার পর তাদেরকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। তবে দলটির সাবেক এমপিদের এই বৈঠকে একটি বিষয়ে শঙ্কার কথা উঠে এসেছে, সেটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে 24-এর আন্দোলনের সময় থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্রগুলো এই সময় সহিংসতায় ব্যবহৃত হতে পারে, এমন আশঙ্কার কথা উঠে এসেছে দলটির সাবেক এমপিদের ওই বৈঠকে। এমন তৎপরতা ঠেকাতে আগামী 6 সপ্তাহের মধ্যে তৃণমূলের ঐক্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিন বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে 10,000 লোক সমাগমের মত দিয়েছেন একাধিক সাবেক এমপি। ঢাকার 4টি প্রবেশ পথে বড় রকমের শোডাউনের প্রস্তুতি নিতেও বলা হয়েছে। সূত্রগুলো বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দিল্লিতে শেখ হাসিনার সাথে দলটির সিনিয়র কয়েকজন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠকে আরো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হতে পারে। চলতি মাসের 5ই আগস্ট
দলটির সভানেত্রীর দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশে ফেরার ঘোষণার বিষয়টি এখন আর শুধু দেশীয় কিংবা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরের আইটেমের মধ্যে সীমাবদ্ধ নেই। শেখ হাসিনার ইস্যুটি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা এবং দেশ দুটির ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের বড় অনুঘটকের রূপ নিয়েছে। দেখা যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের হাইকমিশনার বিষয়টি নিয়ে কম বেশি প্রতিদিনই কথা বলছেন। সাথে যোগ হয়েছে দুই দেশের সাবেক কূটনীতিকদের নানা মৌখিক বিশ্লেষণ। আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, বাংলাদেশ ভারতের এই কূটনৈতিক প্রক্রিয়া যে দিকেই গড়াক না কেন, শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন এই বার্তা তাদেরকে দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন সাবেক এমপি দাবি করেছেন, দেশে ফিরে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে দলের নেতারা প্রস্তুত আছেন। বৈঠকে এমন আলোচনা হয়েছে, প্রয়োজনে তারা দেশে ফিরে স্বেচ্ছায় কারাবরণেরও প্রস্তুতি নিয়ে রাখবেন। তবে শক্তিশালীভাবে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তুতির উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। দলটির সাবেক সাংসদরা বলছেন, তারা প্রমাণ করতে চান তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ভুয়া ছিল এবং তাদের সঙ্গে ন্যায় বিচার করা হয়নি। শেখ হাসিনা এখানে বলেন, তাদের কৌশল ছিল নির্মম। মানুষের লাশ ফেলো, ক্ষোভ তৈরি করো, তারপর সরকারকে ফেলে দাও। ডক্টর ইউনূস, তারেক রহমান এবং জামায়াত এই লক্ষ্যেই আন্দোলন চালিয়েছিল। এটি কোনো আকস্মিক ছাত্র আন্দোলন ছিল না, এটি ছিল অত্যন্ত পরিকল্পিত একটি অভিযান। শেখ হাসিনার মুখে বা শেখ হাসিনার কোনো লেখায় এর চেয়ে স্পষ্টভাবে 2024-এর জুলাই আগস্টের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের বর্ণনা সম্ভবত এর আগে পাইনি। বাংলাদেশ ভারত সম্পর্কটা যখন, কেন ভারত সরকার শেখ হাসিনাকে একটা সংবাদ সম্মেলন করতে দিল 5ই আগস্ট, তা নিয়ে একেবারে তিক্ততার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এবং বাংলাদেশ যখন স্পষ্ট বলে দিয়েছে যে ভারত সরকার যদি শেখ হাসিনার এই প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় বন্ধ না করে, বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা স্বাভাবিক হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তখন শেখ হাসিনার মতো সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। ভারতের সবচেয়ে পুরনো ইংরেজি পত্রিকাগুলোর একটি দ্য পায়োনিয়ার, যেটি সেই 1865 সাল থেকে প্রকাশিত হচ্ছে, সেই পত্রিকাটিতে এবার শেখ হাসিনা নিজেই একটা নিবন্ধ রচনা করেছেন। এবং দ্য পায়োনিয়ার তার এই নিবন্ধটি, যেটি শিরোনাম তিনি দিয়েছেন, বাংলাদেশ মাস্ট বি রিস্টোর্ড থ্রু ডেমোক্রেসি, কনস্টিটিউশনাল অর্ডার অ্যান্ড রিলিজিয়াস হারমোনি, মানে বাংলাদেশকে আবারও ধ্বংসের দ্বার প্রান্ত থেকে আবারও ফিরিয়ে আনতে গণতন্ত্র, সাংবিধানিক পদ্ধতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পথে নিয়ে আসতে হবে। সেটি যখন তারা শিরোনাম করেছে, তারা লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই নিবন্ধটি রচনা করেছেন। পায়োনিয়ার পত্রিকায় শেখ হাসিনা এই লেখাটি মূলত লিখেছেন এই বিষয়টা নিয়ে যে কিভাবে একটা দেশকে পৃথিবীর 35তম বৃহত্তম অর্থনীতিতে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পরিণত করেছিলেন একেবারে কিছু ছিল না এমন একটা পরিস্থিতি থেকে। আর সেই দেশটাকে কি করে ইউনূস সরকার 1 বছরের মধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, এবং তারপর ইউনূস সরকার এবং এখন তারেক রহমান সরকার মিলে সেই ধারা অব্যাহত রেখেছেন এবং দেশটায় বিদ্যুৎ, জ্বালানি থেকে শুরু করে শিল্প, কলকারখানা, মানুষের জীবন, নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি সবকিছু ধ্বংস হয়ে গেছে। শেখ হাসিনা এই লেখাটিতে শুধু যে ধ্বংস হয়ে গেছে দায়ী করেছেন তাই নয়, তিনি যে দেশে ফেরার বিষয়টা মাথায় রেখে এখন সব লিখছেন, সকল প্রস্তুতি গ্রহণ করছেন, সেটাও এই লেখায় পরিষ্কার। তিনি কিভাবে বাংলাদেশকে আবারও সেই ধ্বংস থেকে ফিরিয়ে আনতে হবে সেটাও স্পষ্ট করেছেন। এবং তিনি বলেছেন যে বাংলাদেশকে কোনো
চরমপন্থা, এক্সট্রিমিজম, ভায়োলেন্স, সহিংসতা কিংবা তার যে ধর্মনিরপেক্ষতার ভিত্তি সেগুলো ধ্বংস করে দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কোনো দরকার নেই। বরং বাংলাদেশকে আবারও রিস্টোর্ড, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, ধ্বংস থেকে আবারও তাকে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র, সাংবিধানিক পদ্ধতি এবং ধর্মীয় সম্প্রীতি উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই। কারণ শেখ হাসিনা বলছেন একটা স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ শুধুমাত্র দক্ষিণ এশিয়ার জন্য ভালো তাই নয়, একটা সেকুলার, ধর্মনিরপেক্ষ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ পুরো বিশ্বের নিরাপত্তার জন্যই অত্যন্ত জরুরি। শেখ হাসিনা তার এই লেখাটা শুরু করেছেন যে এই কথাটা দিয়ে যে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ এবং মধ্যপন্থী মুসলিম দেশ, কিন্তু দেশটা আজ ভেঙে পড়ার দ্বার প্রান্তে। বাংলাদেশ আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে দেশটি একেবারে শূন্য থেকে উঠে এসে বিশ্বের 35তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছিল, কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার মাত্র 1 বছরে সেই অর্জনগুলো ধ্বংস করে দিয়েছিল। শেখ হাসিনা এই লেখাটিতে প্রথম তারেক রহমান সরকারও যে তার সরকার পতনের আন্দোলনের সঙ্গে যেমন জড়িত ছিলেন, তেমনি এখনো এই দেশ ধ্বংস করার কার্যক্রমে ইউনূস সরকারের ধারাবাহিকতা বজায় রাখছেন, সেটা তারেক রহমানের নাম উল্লেখ করে, তারেক রহমান সরকারের নাম উল্লেখ করে বলেছেন। সম্ভবত এটাই প্রথম যে কোনো সাক্ষাৎকারেও আমি লক্ষ্য করি নাই, কিংবা শেখ হাসিনার আগের কোনো লেখায়ও আমি দেখি নাই এভাবে সরাসরি তারেক রহমান সরকারকেও শেখ হাসিনা এই ঘটনার জন্য দায়ী করছেন। আমার লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আঞ্চলিক সম্প্রীতি বজায় রাখা এবং দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা, কারণ এটাই ছিল আমার বাবার লক্ষ্য। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে একটা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতি, গণতন্ত্র এবং সবার সমান অধিকারে বিশ্বাস করে। শেখ হাসিনা বলছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো দেশটাকে একটা সবার দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সহ প্রতিটা নাগরিকের দেশ হিসাবে এই দেশটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং 21 বছর পর, 1975 সালের 15ই আগস্টের 21 বছর পর 1996 সালে যখন শেখ হাসিনার সরকার প্রথমবার সরকার গঠন করেন, শেখ হাসিনা লিখছেন, আমি দেশের মানুষের জন্য যতটা সম্ভব কাজ করার চেষ্টা করেছি, খাদ্য উৎপাদন বাড়িয়েছি এবং 2001 সালে আমাদের 5 বছরের মেয়াদ শেষে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। বিদ্যুৎ উৎপাদন বেড়ে 4300 মেগাওয়াট হয়েছিল। সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছিল 65.5%। অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক সূচকেও বড় ধরনের উন্নতি হয়েছিল। কিন্তু 2001 সালের নির্বাচনে আমি দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারিনি। মানে শেখ হাসিনা সম্ভবত সবকিছু দলিলবদ্ধ রাখতে চাইছেন যে কি কি আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে এবং এই যে দীর্ঘ সময় তারা যখন সরকারে থেকেছেন সাধারণ মানুষের উন্নয়নে করেছেন। মানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, সাক্ষরতা বাড়ানো, স্বাস্থ্য শিক্ষা খাতে বড় ধরনের পদক্ষেপ, এগুলোকে শেখ হাসিনা নিজেই লিখে এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দলিলবদ্ধ রাখতে চাইছেন। শেখ হাসিনা লিখছেন, এরপর 2001 থেকে 2006 সালের মধ্যে বিএনপি জামাত জোট সরকারের সময় বাংলাদেশ সন্ত্রাসবাদ, উগ্র ধর্মীয় মৌলবাদের উর্বর ভূমিতে পরিণত হয়েছিল। হরকাতুল জিহাদ, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ সহ বিভিন্ন উগ্রপন্থী সংগঠন দেশে জায়গা, আশ্রয় ও সাহস পেয়েছিল। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ বিপরীত ছিল। মানে 2001 থেকে 2006 এর সময়টাকে তো সেভাবে এখন আলোচনা করা হচ্ছে না। ওই সময়টায় যে ধরনের উগ্র সন্ত্রাসবাদ, ধর্মীয় মৌলবাদের বিকাশ লাভ করেছিল, যখন বিএনপি জামাত একসাথে জোট সরকার গঠন করে ক্ষমতায় এসেছিল, সেই বিএনপি জামাতই তো এখন বাংলাদেশ পরিচালনা করছে। শেখ হাসিনা
সেই সময়টা তাই মনে করিয়ে দিতে চাইছেন। শেখ হাসিনা লিখছেন, 8 বছর পর যখন 2008 সালের নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, 2009 সালে সরকার গঠন করে, তখন আমরা সন্ত্রাস দমনকে জাতীয় অগ্রাধিকার হিসেবে নিয়েছিলাম। 2009 সালে আমরা সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন করি, সন্ত্রাসে অর্থায়ন, অর্থ পাচার, জঙ্গি নিয়োগ এবং উগ্রপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শক্তিশালী করি। কাউন্টার টেরোরিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, অ্যান্টি টেরোরিজম ইউনিট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলি যাতে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ে এবং জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় সমন্বয় কাঠামো তৈরি করা হয় এবং সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল গঠন করা হয়। তারপর শেখ হাসিনা লিখছেন যে 2024 সালের জুলাই আগস্টে এসে বাংলাদেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে, যেখানে বাংলাদেশের কোটা আন্দোলনকে সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় একটা আন্দোলনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় ও লাভবান হয় বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী। ইউনূস তো নিজেই বলেছেন যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই আন্দোলনটা তারা পরিচালনা করেছেন। এখন শেখ হাসিনা সরাসরি বলছেন ওই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় এবং লাভবান হয় বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী। এসব দুষ্কৃতকারী 460টি পুলিশ স্টেশনে হামলা, অগ্নিসংযোগ করে, দেশের অনেক জায়গায় আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে, পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয় এবং সেতুর উপর ঝুলিয়ে রাখা হয়। মানে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে পিটিয়ে, মেরে, পুড়িয়ে সেতুর ওপর কয়েকদিন ধরে ঝুলিয়ে রাখা, এগুলো যে উগ্রপন্থীদের সরাসরি একটা নজির। মানে সারা পৃথিবী জুড়ে যখন উগ্রবাদীরা, চরমপন্থীরা আন্দোলন করে বা চরমপন্থীরা তাদের হামলা আক্রমণ চালায়, তখন তারা আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা যাতে ভেঙে পড়ে সেটা নিশ্চিত করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায়, থানায় হামলা চালায়, পুড়িয়ে দেয় রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনা এবং তারা এরকম করে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখে। মানে এটা তো কোনো ছাত্র আন্দোলনের নমুনা হতে পারে না। শেখ হাসিনা তাই সুনির্দিষ্টভাবে ওই ঘটনাগুলো উল্লেখ করেছেন এবং তিনি বলেন, কারাগারেও হামলা চালানো হয়, দণ্ডিত অভিযুক্ত জঙ্গিরা পালিয়ে যায়, জামিনে মুক্তি পায়, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের নেতা সহ অনেক সন্ত্রাসী ও হত্যাকারী যারা কারাগারে ছিল তাদের মুক্তি দেওয়া হয়। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আহমদিয়া, সুফি দরবার, বাজার সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধ্বংস করা হয়। শুধু প্রতিষ্ঠান নয়, সাধারণ মানুষও রেহাই পায়নি। উগ্রপন্থী নেতারা আবার প্রকাশ্য রাজনীতিতে ফিরে আসতে শুরু করে। শেখ হাসিনা এখানে বলেন, তাদের কৌশল ছিল নির্মম। মানুষের লাশ ফেলো, ক্ষোভ তৈরি করো, তারপর সরকারকে ফেলে দাও। ডক্টর ইউনূস, তারেক রহমান এবং জামায়াত এই লক্ষ্যেই আন্দোলন চালিয়েছিল। এটি কোনো আকস্মিক ছাত্র আন্দোলন ছিল না, এটি ছিল অত্যন্ত পরিকল্পিত একটি অভিযান। শেখ হাসিনার মুখে বা শেখ হাসিনার কোনো লেখায় এর চেয়ে স্পষ্টভাবে 2024-এর জুলাই আগস্টের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের বর্ণনা সম্ভবত এর আগে পাইনি। শেখ হাসিনা লিখছেন, 18ই জুলাই আমি প্রতিটি মৃত্যু, প্রতিটি গুলি, প্রতিটি সহিংসতা এবং অস্ত্র ব্যবহারের ঘটনা তদন্ত করতে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলাম। প্রশ্ন হলো, ডক্টর ইউনূস যদি সত্যি বিচার চাইতো এবং তার সরকার চাইতো, তাহলে তারা সেই তদন্ত বন্ধ করলো কেন? একটা স্বাধীন তদন্তকে তারা ভয় পেল কেন? যারা প্রকৃত হত্যাকাণ্ড ঘটিয়েছিল 2024-এর জুলাই আগস্টে, আসলে অন্তর্বর্তী সরকার তাদের সুরক্ষা দিয়েছে, তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এই দায় মুক্তি অনেক কিছু বলে দেয়। তারা যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে তাদের দায় মুক্তি প্রয়োজন হলো কেন? তাদের সুরক্ষা দেওয়াই প্রমাণ করে প্রকৃত হত্যাকারী কারা ছিল। তারেক রহমানের প্রসঙ্গে শেখ হাসিনা এখানে এসে বলছেন,
তারেক রহমান তার পূর্বসূরি যে কাজ শুরু করেছিলেন, মানে ইউনূস যে কাজ শুরু করেছিলেন, সেটাই চালিয়ে যাচ্ছেন এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করছেন। 2024 সালের আগস্ট থেকে এখন পর্যন্ত দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নাই। দেশে একটা ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। 2009 সাল থেকে আমরা যে দেশকে উন্নত করেছি, শেখ হাসিনা মনে করাচ্ছেন 2021 সালে যে দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠে এসেছে, সেই দেশের মানুষের জীবনমান আমরা উন্নত করেছিলাম, দারিদ্র্যের হার কমিয়ে 18.7% এবং চরম দারিদ্র্যের হার 5.6% নেমে এসেছিল। মানুষ শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির মধ্যে জীবনযাপন করত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত 2 বছরে অর্থনৈতিকভাবে দেশটা বিপর্যস্ত হয়েছে এবং আমাদের সব অর্জন ধ্বংস করে দেওয়া হয়েছে। দারিদ্র্য বাড়ছে, মানুষের জীবন নিরাপদ নয়, ঘরে কিংবা রাস্তায় মানুষের কোথাও নিরাপত্তা নাই। অথচ যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতা ব্যবহার করে অর্থ উপার্জন করছে। সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে তাদের কোনো চিন্তা নাই। শেখ হাসিনা এর আগে অনেকগুলো সাক্ষাৎকারে সে কথাই বলেছেন যে দেশটাকে আবারও উন্নয়নের পথে ফিরিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামের জন্যেই তারা দেশে ফেরা, এবং তিনি মনে করেন মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে চলে এসেছে তারা দেশটাকে পেছনে হাঁটাতে চাইছে।